চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ। শিল্পের কাঁচামাল সংগ্রহে বাঁচবে ডলার, কমবে আমদানির খরচ, সময়। কোরবানির ঈদ ঘিরে ঝাঁজ বাড়ছে মশলা জাতীয় পণ্যে। সপ্তাহ ব্যবধানে সবজি সহ স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দরে। 5 বছরে শেষ হয়নি টাঙ্গাইলের ঝিনাই ব্রিজের কাজ। 6 মাস ধরে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে 20 গ্রামের লাখো মানুষ। দখল দূষণে সংকুচিত খাল আর অপরিকল্পিত ড্রেনে কুমিল্লার প্রধান সমস্যা জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই চরম দুর্ভোগে নগরবাসী। স্বাগত এখন জনপদে। শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনে কাজ শুরু হয়েছে চট্টগ্রামে। বন্দর, বিমানবন্দর, স্পেশাল ইকোনমিক জোনের সম্ভাবনা কাজে লাগিয়ে এই ট্রেড জোন করতে চায় চট্টগ্রাম বন্দর। এজন্য 400 একর জায়গা নির্ধারণ করা হয়েছে আনোয়ারায় কর্ণফুলী নদীর ওপারে। কর্তৃপক্ষ বলছে, FTZ হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তুলাসহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। কমবে আমদানির খরচ ও সময়। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় শিল্পের বিকাশ ও বাণিজ্যের আকার বাড়াতে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। 2013 সালে চীন সাংহাই মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পর বিনিয়োগ বাড়ায় পর্যায়ক্রমে 21টি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ফ্রি জোনও দেশি বিদেশি বিনিয়োগের হাব হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে। শুল্ক জটিলতা এড়িয়ে বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরিতে বাংলাদেশও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের ফলে এক্ষেত্রে এগিয়ে চট্টগ্রাম। মিরসরাইয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, 3টি ইপিজেড সহ চট্টগ্রামে 2000 শিল্প কারখানার জন্য কাঁচামালের চাহিদা থাকে বছর জুড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে ফ্রি জোন স্থাপনে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। সরকারের নির্দেশনায় এরই মধ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় টানেলের ওপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 400 একর জায়গা ফ্রি ট্রেড জোনের জন্য বন্দরকে বরাদ্দ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এটা হলে সারা বছরব্যাপী আপনি আমদানি করবেন, সেখানে সংরক্ষণ করবেন এবং যে আমাদের দেশীয় উদ্যোক্তা যারা বা দেশীয় ব্যবসায়ী তারা যে কোনো সময় সেখান থেকে কার্গো নিয়ে তাদের কার্যক্রম করতে পারবে। বিভিন্ন সময়ে যে ইম্পোর্ট বিভিন্ন রকম হ্যাসেল নিতে হয় বা ছোটোখাটো আমদানিকারকরা হয়তো এত বড় ধরনের ইম্পোর্ট করতে পারে না, সবার জন্য এটা একটা সুফল বয়ে আনে। তবে মুক্ত বাণিজ্য অঞ্চলে কেমন সুবিধা থাকবে, শুল্কায়নের প্রক্রিয়া কি হবে, শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা, ফ্রি ট্রেড জোন কিভাবে কাজ করবে, পূর্ণাঙ্গ নীতিমালায় থাকবে সবকিছু। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, কাপড়, তুলা, সুতা, অ্যাক্সেসরিজ সহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যা সারা বছরই লাগে এমন পণ্য আমদানি করে এই ফ্রি ট্রেড জোনে রাখা যাবে। পরিপূর্ণ নীতিমালা প্রণয়নের কাজ চলমান আছে। এটা হলেই এটা সেখানে কি কার্গো থাকবে, কতদিন থাকতে পারবে, কি সেগুলোর ডিউটি হবে, কাস্টম প্রসিজিওর কি হবে, সব বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। বছরে বাংলাদেশ প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা আমদানি করে। অনেক সময় কাঁচামাল যথাসময়ে হাতে না পেলে কারখানাগুলোকে অলস বসে থাকতে হয়। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের মুক্ত বাণিজ্য অঞ্চল হলে শিল্প মালিকদের কাঁচামাল আমদানিতে ভোগান্তি ও খরচ কমবে। এই জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ তাদের। বড় ওয়্যারহাউস নিয়ে কেউ যদি তুলা এনে এখানে স্টোর করে এবং এখান থেকে যদি আমাদের লোকাল যারা তুলা উৎপাদনকারী, তুলা থেকে যারা সুতা উৎপাদন করে তারা যদি এইখান থেকে যদি তারা তুলাটা আপনারা সংগ্রহ করতে পারে, তাহলে তাদের দেখা যাবে বিশাল একটা সময় এবং অর্থ এবং বিভিন্ন ম্যান পাওয়ারের যে ঝামেলা সেগুলো থেকে কিন্তু তারা হ্যাসেল থেকে কিন্তু বেঁচে যাবে। ফ্রি ট্রেড জোনের যে ব্যবসায়িক সুযোগটা দিতে গেলে এটা সরকারি একটা সিদ্ধান্তের বিষয় আছে, NBR এর পলিসির ইস্যু আছে এবং পোর্ট অথরিটির ইস্যু আছে। সবাই মিলে
যদি ফ্রি ট্রেড জোনটা বিদেশি অন্যান্য বন্দর যেভাবে মেনটেন করে ওটা ফলো করে যদি এটা এখানে কার্যকর করা যায়, আমার মনে হয় ব্যবসায়ীদের জন্য ভালো হবে এটা। মুক্ত বাণিজ্য অঞ্চলের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান ব্যবসায়ীদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারে কর্মব্যস্ততা ফিরেছে কাস্টম হাউসে। এতে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের মাঝে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হাজারা শিউলি। শিউলি, দুদিন কর্মবিরতির পর আজকে যখন আবারও কাজ শুরু হয়েছে তখন কাজের চাপ কেমন দেখছেন? গালিব, যেহেতু গত কয়েকদিনেই টানা কর্মবিরতি ছিল চট্টগ্রাম কাস্টমস হাউস সহ সারা দেশেই রাজস্ব এবং শুল্ক স্টেশনগুলোতে, এবং যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয়, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এখানে কাজের চাপ অনেক বেশি থাকে এবং বন্দরে কিন্তু ইতিমধ্যে প্রায় 43,000 টিএস কন্টেনারের জট তৈরি হয়েছে, যেহেতু স্বাভাবিক কার্যক্রম হয়নি এবং আমদানিকারকরা তাদের পণ্য খালাস করতে পারেনি, যেহেতু তারা শুল্ক আইন শেষ করতে পারেনি এবং শুল্ক পরিশোধ করতে পারেনি। তো আজকে সকাল 9টা থেকে অফিস খোলা হলেও সকাল 10:30 থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং C&F এজেন্টরা তাদের ফাইল নিয়ে অপেক্ষায় আছেন কখন তাদের যে শুল্ক সংক্রান্ত যে কাজগুলো, ফাইল ওয়ার্কগুলো আছে সেগুলো তারা শেষ করার পরে কিন্তু তারা বন্দরে যাবেন এবং ব্যাংকে টাকা পরিশোধের পর তারা আমদানি পণ্য ডেলিভারি নিতে পারবেন। এবং এখানে বলে রাখি, প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় 7 থেকে 7,500 আমদানি ও রফতানি চালানের নথি দাখিল করা হয় এবং সেক্ষেত্রে শুল্কায়ন সংক্রান্ত কাজ শেষের পরই আমদানি পণ্য ডেলিভারি নেওয়া এবং রফতানি পণ্য জাহাজে তারা তুলে দিতে পারেন শিপমেন্টের জন্য। এবং এই সবগুলো কাজই কিন্তু কয়েকদিনে বেশ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং প্রতিদিন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্যের শুল্কায়নের বিপরীতে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আয় করে এবং যেহেতু শুল্কায়ন কার্যক্রম খুব ধীরগতিতে সীমিত পরিসরে ছিল, তাই রাজস্ব কিন্তু অনেকটা আটকা পড়ে এবং বিপুল পরিমাণ ফাইল জমে গেছে ইতিমধ্যে। তো সকাল 9টা থেকেই কিন্তু C&F এজেন্টরা তাদের ফাইলগুলো নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে উপস্থিত হয়েছেন নির্দিষ্ট তাদের শুল্ক কর্মকর্তাদের টেবিলে। তবে অনেকেই কিন্তু অনেকটাই দেরিতে এসেছেন এবং সকাল 10:30টার পর থেকেই শুল্ক কর্মকর্তারা অনেকে হাজির হন, তবে এর আগে অনেকেই সেকশনে তাদের কাজ করেছেন। তো তাই C&F এজেন্টরা আহ্বান জানিয়েছেন যেন একটু কর্মঘণ্টা বাড়িয়ে তাদের যে কয়েকদিনের যে কাজগুলো জমে গেছে সেগুলো যেন দ্রুত শেষ করে তারা ঈদের ছুটির আগে পণ্যগুলো খালাস করে দিতে পারেন। গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসের স্বাভাবিক কার্যক্রম যে শুরু হয়েছে তার সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজারা শিউলি। পবিত্র ঈদুল আজহার আগেই চড়া মশলার বাজার। প্রকারভেদে মশলার দাম প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। সকাল থেকে রাজশাহীর মশলার বাজারে কেজি প্রতি দারচিনির দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ, রসুন, আদার দাম বেড়েছে 5 থেকে 8 টাকা। শরীয়তপুরে হলুদের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। শুকনা মরিচের দাম প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়াও বেড়েছে আদার দাম, প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দরে। এদিকে টাঙ্গাইলের কাঁচা বাজারে কিছুটা বাড়তি সবজির দাম, তবে স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। গাজীপুরে কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে মুরগি। বাজার ভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায় আর সোনালী 220 থেকে 230 টাকায়। এছাড়া সরবরাহ বাড়ায় আগের চেয়ে কমেছে ডিমের দাম, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। ঈদুল আজহার আগেই রাজশাহীতে চড়া মশলার বাজার। কেজি প্রতি গরম মশলার দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কোরবানির ঈদে আসার আগেই আমরা বিশেষ করে দেখি যে মশলার বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পায়। এবারে সরবরাহ কেমন দেখছেন? দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? গালিব, আসলে রাজশাহীতে যে মশলার বাজারটি সেটি স্থানীয়ভাবে যেই ধরনের মশলা উৎপাদন হয় সেগুলো নিয়ে আসলে দাম যতটা না বেড়েছে তার থেকে বেশি আমদানি নির্ভর যে সমস্ত মশলাগুলো রয়েছে সেগুলোর দাম আসলে বেড়েছে। সেক্ষেত্রে আমরা যেই বাজারে যেই মশলাগুলো দেখছি দাম বেড়েছে সেগুলো বিশেষ করে যেগুলো আমদানি
করা হয়ে থাকে সেগুলোই। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি যে দাম বেড়েছে সেটি এলাচের, এবং যে এলাচ প্রায় 4600 টাকা কেজি দরে ছিল, অর্থাৎ 460 টাকা সহ দরে বিক্রি হতো, সেটি কিন্তু আজকের বাজারে 4800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 480 টাকা সহ দরে বিক্রি হচ্ছে। এবং জিরার দাম যেখানে 550 টাকা ছিল সেখানে আজকে 600 টাকা বিক্রি হচ্ছে। এবং ধনিয়া যেটা, সেটির পার্থক্য আমরা দেখেছি পাইকারি বাজারে 142 টাকা কেজি এবং খুচরো বাজারে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু আদার দামেও কিন্তু আসলে পার্থক্য লক্ষ্য করছি। আদায় প্রায় 65, 70, 75 এইরকম মানভেদে দাম রয়েছে। তবে কোনো জায়গায় খুচরা বাজারে আমরা সেটি 100 টাকা কেজি দরেও দেখেছি। কাঠ মশলা সেটি 480 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিনা কয়েকদিন আগেও 20 টাকা আসলে দর কম ছিল। তো এই অবস্থাতে আমরা যেগুলো দেখছি, বা পাইকারি যারা আছেন এখানে তারা বলছেন যে আসলে রাজশাহীর বাজারে যেই মশলাগুলো আসে, বিশেষ করে কাঠ মশলা যেগুলো, সেই মশলাগুলো কিন্তু অধিকাংশ আসলে আমদানি নির্ভর এবং বাইরে থেকে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আসলে যোগান একটি বিষয়, তার পাশাপাশি এই যে আসন্ন কোরবানি ঈদ, সেটিকে ঘিরেও কিন্তু আসলে এর বেচাকেনা বাড়ে, বিভিন্ন খুচরা ক্রেতারা কেনেন। সুতরাং সব জায়গা থেকে আসলে যেই পরিমাণ আসলে চাহিদা, তার থেকে যে সরবরাহ, সেটির খানিকটা কমতি থাকার কারণে এই দাম বৃদ্ধিতে হয়। তবে পাইকারি বাজারে থেকে খুচরা বাজারের দামের পার্থক্যটা কিন্তু একটু বেশি হয়েছে বলছে এখানকার ক্রেতারা। তো এই অবস্থা আসলে আসন্ন কোরবানিকে ঘিরে আরও 2-1 টাকা বাড়তে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তো এই ছিল গালিবা আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে একটি সেতুর নির্মাণ কাজ 5 বছরেও শেষ হয়নি। এতে বাসাইল ও মির্জাপুর উপজেলার 20 গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ কাটছেই না। 6 মাস আগে কাজটি ফেলে রেখে লাপাত্তা হয়েছে ঠিকাদার। এলজিডি বলছে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউসার আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। 2020 সালে 27 কোটি 23 লাখ টাকা ব্যয়ে বাসাইলের কাজিরপাড়া ঝিনাই নদীর ওপর 256 মিটার গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ কাজ পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড মোহাম্মদ লিয়াকত আলী জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2022 সালের 24 সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ 5 বছরে ব্রিজের অর্ধেক কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ব্রিজের দক্ষিণে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরে এলাহিয়া BA মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ও বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়ত 2 উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করে। ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এসব মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। ঠিকাদার ঠিক মতো কাজ করছে না, প্রায় 3-4 লাখ মানুষের ভোগান্তি হচ্ছে। ওই পাশ থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই মাদ্রাসায় লেখাপড়া করে। ব্রিজটা হলে আমাদের এই এলাকার সকল মানুষের সুযোগ সুবিধা হবে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, জনদুর্ভোগ লাঘবে উপজেলা LGED কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৃষ্টির ব্যাপারে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। উপজেলা সাব স্টাফ ইঞ্জিনিয়ারকে অবগত করেছি, তারা বারবার ঠিকাদারকে তাগিদ দিচ্ছেন যে অতি দ্রুত কাজ ধরার জন্য, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। যারা মনিটর করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের গাফিলতি আছে, তারা দেখতে যায় না। কাজ খানিক হয়েছে, ঠিকাদার আর করছে না, তার কোনো খবর নাই, কেউ দেখে নাই, জবাবদিহিতা নাই। এ বিষয়ে ঠিকাদারদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে তাদের প্রকৌশলী জানান, ব্যাংক থেকে টাকা না পাওয়ায় কাজ করছেন না তারা। এটা আমাদের ব্যাংকিং এর সমস্যা হচ্ছে, তো এই জন্য কাজটা বন্ধ আছে। ব্যাংক দিচ্ছে না, আমাদের সাথে ন্যাশনাল ব্যাংকের কন্ট্যাক্ট, তো এই ছাড়া আমাদের যদি ব্যাংক গ্যারান্টি না দেয় তাহলে আমরা কাজ করবো। তাহলে আমার একটা বিল পড়ে আছে, ওখানে 61,42,000 টাকা, ব্যাংক গ্যারান্টির জন্য আমার বিলও দিচ্ছে না। LGED কর্মকর্তা বলছেন, জনদুর্ভোগ লাঘবে ঠিকাদার দ্রুত কাজ শেষ না করলে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পুনরায় টেন্ডার করা হবে। তারা যদি কাজটি দ্রুত গতিতে আগায় তাহলে কাজটি ওনারা হয়তো করতে পারবে, আর যদি না হয় তাহলে আমরা আবার সর্বোচ্চভাবে আমাদের এক্সটেনশনের মাধ্যমে তাদেরকে কাজ বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে কিছুদিনের মধ্যেই এটা রিটেন্ডার করে নতুন ঠিকাদার নিয়োগ করে সুন্দরভাবে কাজ করার জন্য বলা হবে। ব্রিজটি নির্মাণ হলে উপকৃত হবেন 2 উপজেলার 20 গ্রামের মানুষ। এখন টাঙ্গাইল। কুমিল্লার প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় অল্প বৃষ্টিতেই জমছে পানি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, দখল দূষণে সংকুচিত খাল আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় নগরবাসীর জীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। বিস্তারিত খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে। বর্ষা এলেই লালমাই পাহাড়ের ঢলে প্লাবিত হয় কুমিল্লার দক্ষিণাংশ। জলাবদ্ধ হয়ে পড়ে কুমিল্লা সিটির 23 ও 24 নম্বর ওয়ার্ডের প্রায় 400 একর ফসলি জমি। পানি নিষ্কাশন না হওয়ায় অনাবাদি হয়ে পড়ছে ফসলের মাঠ। জলাবদ্ধতা শুধু কৃষি জমিতেই নয়, বরং বর্ষায় ভোগান্তিতে পড়েছে কোটবাড়ি এলাকার রামপুর, গন্ধামতি ও চাঙ্গিনী গ্রামের শত শত মানুষ। প্রায় 500 একর জমি আজকে 15 বছর 10 কেজি ধান হয় না। এখানে কি কয় বর্ষার মৌসুমে নামা যায় না, পানির মধ্যে যদি নামে তাইলে গাও ফুলে যায়। 400 একর সম্পত্তি, 400-450 একর আনুমানিক, এটা পুরোই আপনার পরিত্যক্ত হয়ে রয়েছে। এখানে 3টা ফসল হইতো, কিন্তু এখন একটা ফসলও হয় না। পানি যাওয়ার কোনো সুযোগ নাই, চতুর্দিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বাড়িঘর করার কারণে, এবং ড্রেনেজ ব্যবস্থা নাই। কুমিল্লায় জনসংখ্যা চাপের সাথে বাড়ছে আবাসনের বিস্তার। তবে শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দখল দূষণে খালগুলো পরিণত হয়েছে সরু নালায়। ফলে কিছুক্ষণের বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন এটা দায়িত্ব নেওয়া অবশ্যই একটা বর্তমান কর্তব্য, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, মানুষের চলাফেরা অনেক অসুবিধা হইতেছে। বৃষ্টির পানি আপনার ড্রেনে পানি সমান ওভারলোডে আবার রাস্তায় আবার ড্রেনের পানি চলে আসে। প্রকৌশলী ও বিশেষজ্ঞরা জানান, জলাবদ্ধতা নিরসনে জলাধার ও খালগুলোকে প্রাকৃতিক নকশায় ফিরিয়ে আনতে হবে। একই সাথে পরিকল্পিতভাবে করতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা। ড্রেনেজ সিস্টেম করে খালের প্রশস্ততা বাড়িয়ে দিয়ে, আর ওই ডাকাতিয়ার আরও একটু রিএক্সকাভেশন করে ডাকাতিয়া নদী দিয়ে কুমিল্লা শহরের পানি কিন্তু যায় সব। ওই নদীটাকেও একটু ড্রেনেজ করতে হবে, বুঝছেন। এবং সেইখানেও যদি আপনারা নদীর গভীরতা আরও বাড়িয়ে দিতে পারেন, ড্রেনের গভীরতা বাড়িয়ে দিতে পারেন, এইখানে কনসিল ম্যান হাইট ড্রেন যদি তৈরি করতে পারেন কুমিল্লা শহরে, যেই জায়গায় জলাবদ্ধতা থাকে সেইখান থেকে। 5টি গুরুত্বপূর্ণ খাল খননের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং জাস্ট কিছুদিনের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে খাল খনন কর্মসূচি চলমান রাখবো কিছুদিনের মধ্যেই। সিটি কর্পোরেশনের ভিতরে যে ইন্টারনাল ড্রেনেজগুলো আছে, ওই ড্রেনগুলা পরিষ্কার করার জন্য আমাদের একটা কার্যক্রম, বিশেষ করে অভিযান কিছুদিনের মধ্যে আমরা চলমান করবে। জলাবদ্ধতা শুধু মৌসুমি নয়, এটি কুমিল্লার আর্থ-সামাজিক উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন জনপদে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পরে। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং বরিশাল থেকে অমিত হাসান। শুরুতে ইমতিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই যে কি কি দাবি নিয়ে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন? গালিব, চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন নির্ধারণ এবং 3 দফা দাবিতে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা এমন দাবি করেছেন, এবং সহকারী শিক্ষকদের যে ঐক্য পরিষদ তাদের যে ঘোষণা অনুযায়ী তারা পূর্ণ দিবস আজকে তারা কর্মবিরতি পালন করবেন। এই ঘটনার পরেই কিন্তু আসলে আমরা ময়মনসিংহ শহরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে খোঁজ নেওয়া শুরু করি এবং সেখানে যাওয়ার পর যেটা চিত্র দেখি যে আসলে একটা হজবরল অবস্থা। তারাই কিন্তু আসলে তাদের সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে। তারা বলছেন যে তারা তাদের দাবির পক্ষে অনড় রয়েছেন, তার পাশাপাশি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা ক্লাসরুমে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আমরা এখন রয়েছি শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর একটি ক্লাসে, এবং এখানে দেখতে পাচ্ছি যে সরকারি শিক্ষক যিনি রয়েছেন তিনি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন, এবং তারা যে
তারা বলছেন যে তারা তাদের দাবির পক্ষেও অনড় রয়েছেন, পাশাপাশি তারা কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা এই কর্মবিরতিটাও তারা পালন করছে। তাদের আন্দোলন সহকারী শিক্ষকদের যে 3 দফা দাবি হলো প্রাথমিক আনুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন করা, পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে শুরুর পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তি উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শিক্ষকদের পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির বিষয়টি তারা বলছেন। এবং সে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড 1 ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি শিক্ষকদের শুরুর বেতন গ্রেড 12তম এবং প্রধান শিক্ষকদের 10ম গ্রেড হবে। সেই সাথে তারা যেটা বলছেন যে তারা তাদের এই দাবি যাতে পূরণ হয় সেই বিষয়টির দিকে শিক্ষকরা জোর দিচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন আমাদেরকে। আমরা জানিয়েছিলাম যে আপনারা যেহেতু কর্মবিরতিতে রয়েছেন সুতরাং কেন ক্লাস করাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছেন যে ক্লাসে না থাকলে শিক্ষার্থীরা আসলে এলোমেলো হয়ে যায় এবং শিক্ষার্থীদের কেবলমাত্র কন্ট্রোল করার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা ক্লাসরুমে এখন অবস্থান করছেন। এর আগে আমি গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখতে পেরেছি যে ক্লাস চলছে এবং সেখানকার শিক্ষকরা যেটা আমাদেরকে বলেছেন তাদের কাছে কোনো ক্লিয়ার মেসেজ আসেনি আসলে কর্মবিরতি, যে জন্য তারা এখন পর্যন্ত ক্লাস করে আছে। সুতরাং ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি যে তাদের আসলে দাবির ব্যাপারে তারা কিন্তু আসলে অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর আমার কাছে। একটু বরিশালের খবর নিতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ময়মনসিংহে যেরকম ইমতিয়াজের যেখান থেকে জানাচ্ছিলেন সেখানে 3 দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিলেও শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। বরিশালে আপনি যেখানে আছেন সেখানে কেমন কি দেখছেন না? আপনার ওখানেও দেখছি যে শিক্ষার্থীরা ঘোরাফেরা করছে, কোনো কি ব্যাঘাত ঘটছে? গালিব, একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের, এবং তারই ধারাবাহিকতায় আজকে বরিশালের বেশ কিছু স্কুলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও আসলে ক্লাসে শিক্ষকরা যাচ্ছেন না এবং সহকারী শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি পালন করবেন। এবং একই সাথে আমি এই মুহূর্তে যে স্কুলটাতে রয়েছে সেই স্কুলটার চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা উপস্থিতি থাকলেও তারা কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে, ক্লাসরুম একদমই ফাঁকা রয়েছে এবং যারা শিক্ষক রয়েছেন তারাও বলছেন যে আসলে তারা যে কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে কর্মবিরতি পালন করছেন সেই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু চলমান থাকবে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি তারা করছেন কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, এছাড়া 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান সহ এই 3টি দাবি তারা করছেন। এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই তাদের এই দাবি করে আসছেন কিংবা আন্দোলন করে আসছেন এবং তারা শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু তারা তাদের দাবিগুলো করছেন এবং তারা এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে কার্যক্রম রয়েছে অফিসিয়াল কার্যক্রম সেগুলো তারা করছেন, তবে ক্লাসরুমে তারা যাচ্ছেন না। এবং তারা সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা উপস্থিতি রয়েছে, তবে শ্রেণীকক্ষে আসলে শিক্ষকরা যাচ্ছেন। এবং এই বিষয়ে আসলে যারা ঊর্ধ্বতন শিক্ষক নেতারা রয়েছেন তারা বলছেন যে এই বিভিন্ন সময়ে আসলে তারা এই দাবিগুলো করছেন, তাদের এই যৌক্তিক দাবি যত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে তত তাড়াতাড়ি তারা ক্লাসরুমে ফিরে যাবেন। এবং তারা আরও একটু বলছেন যে এই যে তারা যে দাবি করছেন সেই দাবিগুলো আসলে যৌক্তিক এবং বিভিন্ন সময় কিন্তু তারা দাবিগুলো করেছেন এবং এই যে 3 দফা দাবি তারা কিন্তু বিভিন্ন সময় করেছেন। তারা যাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং এই দাবিগুলোর সাথেই কিন্তু তারা শিক্ষক যারা রয়েছেন সহকারী শিক্ষকরা তারা কিন্তু ক্লাসরুমে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হলেই তারা কিন্তু এই কর্মবিরতি শেষ করে ক্লাসরুমে ফিরে যাবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক স্কুলের শিক্ষকেরা, সেই কথাই জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের উত্তরের উপজেলাগুলোতে পথসভা করছেন এনসিপির নেতাকর্মীরা। এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষের সাথে আমাদের যে যোগাযোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আগ্রহ রয়েছে আমাদের এনসিপি নিয়ে।
একটু বলেন যে মানে গতকালকে তো আমরা শুনেছিলাম একটা প্রক্রিয়ায় আপনাদের আসলে বাধা সম্মুখীন হয়েছিল, এটা আসলে ঠিক কিনা আমরা মিডিয়ার মধ্যে অনেকে ভিডিওগুলো ভাইরাল করে জানি না, আমরা এরকম একটু তথ্য পাচ্ছি না। আমাদের মানে মানে গতকালের যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালোভাবে শেষ হয়েছে। আপনি যে প্রোগ্রামটির কথা বলেছেন এই যে প্রেস কনফারেন্সের আগে, এটা কি মানে আমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? এটা প্রেস কনফারেন্সের আগে সেই জায়গাতে হচ্ছে কথা বলার জন্য জায়গা তৈরি করে দেওয়া হচ্ছিল, এইটাকে হচ্ছে খণ্ডিত। গতকাল আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি গণমাধ্যমকে, এই কারণে আমরা বলছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য। কোনো খণ্ডিত আংশিক বক্তব্য প্রচার করে বা পুরো ঘটনার একটা নির্দিষ্ট 2-1 মিনিট দেখিয়ে প্রেক্ষাপট বিবর্জিত, তখন এটা একটা ভিন্ন মেসেজ দেয়। তো সেজন্য আমরা গণমাধ্যমের কাছে আমরা সবসময় জানাই যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। আপনার বন্ধ নিয়ে নানান কথা শুনছি, আজকে আমরা টানা 3 দিন ব্যাপী যে কর্মসূচি আগামীকাল নিয়ে আপনাদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, এটা এনসিপির বক্তব্য কি? আপনি তাহলে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে সম্ভবত আপনি একটু খেয়াল করবেন। এই বিষয়গুলো ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ইতিমধ্যে অ্যাড্রেস করা হয়েছে, মানে এগুলো একাধিকবার অ্যাড্রেস করা হয়েছে। আহ্বায়ক অ্যাড্রেস করেছেন, এরপরে আমাদের ফলো আপ আরও 2-3টা মিটিং হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে মন্তব্য করেছেন তার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এইটারে আরও 2-3টা ফলো আপ চিফ অ্যাডভাইজারের সাথে আমরা বসেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কথা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বক্তব্যগুলোকে একটু ফলো আপ করার জন্য। নেত্রকোনার হাওড়ে দিন দিন কমছে দেশীয় মাছের উৎপাদন। নিষিদ্ধ জাল আর পোনা মাছ ধরায় প্রভাব পড়ছে উৎপাদনে। তবে এবার হাওড়ে মাছের উৎপাদন বাড়াতে প্রাথমিক এক প্রজ্ঞাপনে 29 মে থেকে 28 জুন পর্যন্ত হাওড়ে 1 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছে সরকার, যার আওতায় আসছে হাওড়ের 7 জেলা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাওড় পাড়ের জেলেরাও। মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রথমবার এই উদ্যোগে হাওড়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। ধানের পর নেত্রকোনার অর্থনীতির বড় একটি চালিকা শক্তি মাছ। বিশেষ করে বর্ষার 6 মাস দেশীয় মাছ ধরে রাখে হাওড়পাড়ের অর্থনীতি। তবে দিন দিন হাওড়ে মাছের উৎপাদন কমায় প্রভাব পড়ছে জেলে পরিবারে। জীবেশ চন্দ্র দাস বর্ষার আগেই পুরনো নৌকা মেরামত করছেন তিনি। নতুন নৌকা বাঁধায়ে খরচ প্রায় 1.5 লাখ টাকা। এই খরচ তুলতে সময় লাগে অন্তত 4 বছর। তবে হাওড়ে মাছ কমায় খরচ তুলতেও হিমশিম অবস্থার কথা জানান তিনি। নতুন নৌকা বাঁধতে গেলে প্রায় 1,20,000 টাকার মতো খরচ যায়। এতে করে আমরা সাধারণত মানুষ খুবই কষ্ট হয়। এই যে নৌকার যে চালানগুলো তুলতে গেলে আমরা অনেক দিন সময় লাগে। জেলার 135টি হাওরের মধ্যে খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদনের হাওরগুলোতে দেশীয় মাছের উৎপাদন হয় সবচেয়ে বেশি। তবে দিন দিন মাছ ধরায় চাইনা দোয়ারি, মশারি সহ নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় ধরা পড়ছে পোনা মাছ। বিশেষ করে বৈশাখের পর হাওরে ব্যবহার বাড়ে নিষিদ্ধ জালের। পোনা জাল আছে, হ্যাঁ, এটা যদি বন্ধ রাখে, হ্যাঁ, জ্যৈষ্ঠ আসার, তাহলে ছোট মাছটা এটা বড় হয়ে যাব। চাইনা জাল বলে এই জালটা দিয়ে মাছ ধরে পোনা মাছ দেখা যাইতেছে, যদি 1 মণ মাছ ধরে 40 কেজি মাছ 2 কেজি মাছ খাওয়ার উপযোগী রাখতে পারে। তবে হাওরে রেণু, পোনা ও মা মাছ রক্ষায় প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছে সরকার, যার আওতায় থাকবে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ হাওড় অধ্যুষিত 7 জেলা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাওড় পাড়ের জেলেরা দাবি জানিয়েছেন সঠিক প্রণোদনার। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, হাওড়ে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে, এর ফলে বিলুপ্ত প্রায় অনেক মাছ নতুন করে বৃদ্ধি পাবে। 10টি মাসও মাছের ডিম ফুটায়, বাচ্চা ফুটায়, এগুলো বদ্ধ করলে যেমন আমরা লাগে সবচেয়ে ভালো হয়, মাছটা শিয়া নয়। প্রত্যেকটা 1.5 মাস যদি বন্ধ থাকে তে আমাদের অনেক উপকার হবে বা জেলেদের উপকার হবে। সরকার যদি বলে এটা তোমরা জাল সুতা কোনো কিছু নিয়ে নদীর মেঝে নামতে পারবেন না, তাহলে আমরা সরকারে যদি খাওয়ান দেয় আমরা ঘরে রাখা, তাহলে তো আমরা দরকার নাই। দেশীয় প্রজাতির মাছের ব্রিডিং মৌসুমে তাদের মানে ফিশিং ব্যান কার্যকর করা, এই ধরনের একটা
গ্যাজেট জারি করা হয়েছে। এটার ইম্প্যাক্টটা একটু পেতে একটু সময় লাগবে। তো প্রথম দিকে এটা গ্রাজুয়ালি আমি মনে করি এটা যে উৎপাদন আমাদের 30,000 মেট্রিক টন হাওড়ে আছে সেটা কয়েকদিনের মাঝে কয়েক বছরের মাঝে আশা করা যায় যে দ্বিগুণ হবে। নেত্রকোনার হাওরে প্রায় 30,000 মেট্রিক টন দেশীয় মাছের উৎপাদন হয়। নিষেধাজ্ঞাকালীন হাওরের প্রায় 31,000 জেলেকে প্রণোদনার আওতায় আনা হবে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ঈদ সামনে রেখে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। এ নিয়ে আরও জানাতে নাটোরের সিংরাইট থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, এবারে নাটোরে পশুর চাহিদার সাথে সরবরাহ কেমন দেখছেন, সেই সাথে বিক্রেতারা কেমন বলছেন, দাম কেমন হতে পারে এবার? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরের সিংড়ার চলনবিল সিংড়ার যে হাট রয়েছে এই হাটটি আজকে প্রথম কোরবানি উপলক্ষে বসেছে। এটি সাপ্তাহিক হাট হলো, আজকে থেকে কোরবানির হাট শুরু হয়েছে। অর্থাৎ যারা পশু কোরবানি করবেন তারা কিন্তু আজকে এই হাটে আসছেন এবং দেখছেন। তাই আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু অনেক যেসব খামারে যে পশু রয়েছে সেই পশু কিন্তু এখন আসতে পারেনি। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই যে পশু সেটির সংখ্যা বাড়ছে এবং ক্রেতার সংখ্যা বাড়ছে। আমরা ক্রেতা বিক্রেতাদের উভয়ের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এখনও যেহেতু সেভাবে বেচে কেনা শুরু হয়নি, তারপরেও তারা যেটি বলছে যে আমরা যেটি দেখেছি যে 3 থেকে 3.5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 85 থেকে 90,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে এখানে দেশি গরুর যে সেটি কিন্তু সবথেকে বেশি আমদানি। এবছর নাটোরে প্রায় 22,000 যে খামার রয়েছে সেসব খামারে কিন্তু প্রায় 5 লক্ষাধিক গরু মোটা তাজাকরণ করা হয়েছে। তো সেদিক থেকে চাহিদার চেয়ে কিন্তু বেশি পশু মোটা তাজাকরণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এই চাহিদা পূরণ করে কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নাটোরের পশুগুলো যাবে। তবে আজকে হাটে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে ক্রেতা বিক্রেতাদের যে সমন্বয় সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তবে এটি যত বেলা গড়াবে তত কিন্তু এটি আরও জমজমাট হতে থাকবে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতা এবং হাটের যারা ইজারাদার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলে এখানে আমরা দেশি গরুর যে আধিক্য সেটি দেখতে পাচ্ছি এবং যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু যারা সাধ্য অনুযায়ী তারা কিন্তু এসব পশু ক্রয় করছেন এবং অনেকেই দেখছেন। হয়তো আজকে না হলে পরবর্তীতে যে আবার সাপ্তাহিক যে সোমবার হাট রয়েছে এই হাটে তারা আবার ক্রয় করবেন। মূলত চলনবিল অঞ্চলের যেসব এলাকার মানুষ রয়েছে সেসব মানুষ কিন্তু এই হাটে আসবে এবং তারা এখান থেকে কোরবানির পশু ক্রয় করেন। তো এই ছিল আমার কাছে সিংড়া থেকে সবচেয়ে। ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলন করছে পুলিশ সুপার, সরাসরি যুক্ত হচ্ছে। মোটা দাগের লাইনটা বলেন বলেন আজকে কি উদ্ধার? আচ্ছা আচ্ছা, স্বল্প সময়ের ভিতরে টাঙ্গাইল সদর থানাধীন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর যে চলন্ত বাস ডাকাতির মামলার রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় 3 জন সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম। এটি গত 20 তারিখে ঘটনাটি সংঘটিত হয় এবং ঘটনাটি সংঘটিত হওয়ার পরে আমরা টাঙ্গাইল সদর থানায় ডাকাতির মামলাটি রুজু করা হয় এবং তারপর থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা এবং আমাদের যে পেশাদারিত্ব এবং আমাদের সর্বোচ্চ যে সোর্সগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং তথ্য প্রযুক্তি সহ সার্বিক সহযোগিতার আমাদের সকলের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইল জেলা পুলিশ এই আন্তজেলা ডাকাত সদস্যের 3 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ডাকাতি ঘটনা সংগঠনকালে যে মোবাইলগুলো যে ডাকাতি হয়েছিল আমরা 19টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হই এবং এর ভিতরে একজন নারী যাত্রীর
যে কর্মস্থলের আইডি আছে এবং একটি ব্যাগও কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই উদ্ধারকৃত মালামালগুলো প্রত্যেকটি যাত্রীর সাথে কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই ঘটনাগুলো সাথে তাদের যে লুণ্ঠিত মালামাল প্রত্যেকটি মালামাল মিলেও গিয়েছে এবং এর মাধ্যমে আমরা এই চাঞ্চল্যকর যে ডাকাতির ঘটনাটি যেটি মহাসড়কে সংঘটিত হয়েছে সেটির আসামি গ্রেপ্তার এবং মালামাল রিকভারি করতে সক্ষম হয়েছি। ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিষয়ে সংবাদ সম্মেলন করছিলেন পুলিশ সুপার। সিলেটে চলছে 3 দিনের ভূমি মেলা 2025। গ্রাহকদের দালাল ও মধ্যস্বত্বভোগী মুক্ত ভূমি সেবা দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, মেলা থেকে গ্রাহকরা কি কি সেবা পাচ্ছেন? দেখুন, আসলে সারা দেশেই যে ভূমি মেলা 2025 শুরু হয়েছে, সিলেটেও একই সময় গতকাল থেকে আসলে এই মেলার কার্যক্রম শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন। ইতিমধ্যে প্রথম দিন আসলে যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 3000-এরও অধিক সাধারণ মানুষ যারা আসলে ভূমি তাদের কাগজপত্র ঠিক করতে বা নানান সেবা নিতে তারা কিন্তু এখানে এসেছেন। ইতিমধ্যে বলা হচ্ছে যে অনলাইনে যারা খুব সহজেই এখানে করতে পারেন, যেহেতু জমি অধিগ্রহণ কিংবা জমির খাজনা দেয়া কিংবা ইমিউটেশন বিষয়ক যে সকল ভূমির জটিলতা আছে, এই বিষয়গুলো খুব সহজেই একজন সেবা গ্রহীতা খুব সহজেই কিন্তু এখানে সেবা পেয়ে থাকেন। এবং তারা বলছেন এখানে আসার পর যদি সবার কাগজপত্রের কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে সাধারণ যে সমস্যাগুলো সেগুলো এখানেই বসে সমাধান করা সম্ভব। বিশেষ করে ভূমি মালিকরা যে সকল তথ্য সরবরাহ করেন যে তাদের তথ্যের দেওয়ার ভিত্তিতে যদি সব কিছু ঠিক থাকে তাহলে যে কোনো সমাধানই তারা দিতে পারেন। এছাড়া রেকর্ড রুম সংক্রান্ত নানান জটিলতা থাকে। দেখা যায় যে যখন জমি অধিগ্রহণ করা হয় তখন নানান আসলে জটিলতা সেবা গ্রহীতা যারা আছে তারা সম্মুখীন হন। সেই সকল সেবাগুলো তারা খুব সহজেই এখানে জরিপ এবং সেটেলমেন্ট সহ যাবতীয় যে কার্যক্রমগুলো আছে তারা সহজেই কিন্তু এখানে সেবা দিতে পারেন। এখানে দু একজন সেবা গ্রহীতা যারা আছেন তাদের কাছে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এখানকার কার্যক্রমটা কেমন। তারা বলছেন যে প্রতি বছর যেহেতু এটা হয় এবং অনেক মানুষ আসলে অপেক্ষা করে থাকেন এই ধরনের সেবা গ্রহণের জন্য এবং অফিস আদালতে গিয়ে যে ধরনের নানান হয়রানির শিকার হতে হয় এখানে মূলত সেই হয়রানিটা নেই। একজন গ্রাহক খুব সহজে আসতে পারেন এবং সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে প্রায় 9টি স্টল করা হয়েছে এবং 9টি স্টলে 9 ধরনের সেবা একদম নিরবিচ্ছিন্নভাবে তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা দিয়ে যাচ্ছেন। এর বাইরেও তারা বলছেন এই সেবার বাইরে যারা মেলাতে অংশগ্রহণ করবেন বা আসবেন তারা যদি পরবর্তীতে সেবাটি নাও নিতে পারেন, মেলার সময় শেষ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে তারা অফিসে গিয়ে সেই কার্যক্রমের যে ধারাবাহিকতা সেটি তারা বজায় রাখতে পারবেন। তো এইভাবে আসলে সিলেটের যে ভূমি মেলা 2025 কার্যক্রম চলমান রয়েছে এবং এটা আগামীকাল পর্যন্ত চলমান থাকবে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য ভূমি মেলা সম্পর্কিত। গালিফ। যুক্ত ছিলেন সহকর্মী গোলজারা। আঙ্গুরের পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। প্রথম বছরের নানান জাতের আঙ্গুর চাষ করে বাজিমাত করেছেন তিনি। বর্তমানে শুরু করেছেন বাণিজ্যিক চাষ। আঙ্গুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকেই। আর আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত। গাছে থোকায় থোকায় ঝুলছে নানান রঙের রসালো আঙ্গুর। আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত ফরিদপুর শহরের 1 নম্বর সড়কের গোয়ালচামচ মহল্লার আহমেদ ফজলে রাব্বি। ছোট থেকেই গাছ লাগানোর শখ থেকেই আঙ্গুরের চাষ শুরু করেন রাব্বি। পরে 2023 সালে বিদেশি জাতের বিভিন্ন আঙ্গুরের চারা কিনে 70% জমিতে শুরু করেন চাষ। এতে প্রথম বছর থেকে লাভের মুখ দেখছেন তিনি। বর্তমানে 1.5 একর জায়গা জুড়ে বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করছেন তিনি। ফলের কালার, মিষ্টতা বাজারের ফলের চাইতে অনেক গুণ বেশি অনেক ক্ষেত্রে। আবার 2-একটা ভ্যারাইটি ভালো হয় নাই। আমার এই বাগানে এখন 1.5 একর জায়গা নিয়ে ফল বাগান এবং প্লাস ছোট্ট একটা নার্সারি আমি পরিচালনা করি এখানে। তো এখানে আমি শতাধিক আঙ্গুরের ভ্যারাইটি কালেকশন করছি। তো এখান থেকে আমরা বেশ কিছু জাত সিলেকশন করছি। বর্তমানে শুধু আঙ্গুরের বাগান নয়, গাছের চারাও তৈরি করছেন রাব্বি, যেখানে প্রতিটি চারা বিক্রি হচ্ছে 300 থেকে 800 টাকা পর্যন্ত। দূর দূরান্ত থেকে শৌখিন বাগানীরা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কলম থেকে তৈরি চারা সংগ্রহ করছেন এই বাগান থেকেই। এছাড়া দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। দেখলাম, ঘুরলাম, খুবই ভালো লাগছে এবং আঙ্গুরগুলো টেস্ট করছি, খুবই সুন্দর। আমরা বাইরের যে আঙ্গুরগুলো আনে বিক্রি করি বা খাই
সেই মানে এর ভিতরে কোনো পার্থক্য মানে নাই। বিদেশি জাতের আঙ্গুর হয় দেশের মাটিতে, তো এখানে অনেকে আসে, দর্শনার্থীরা আসে, ঘুরতে আসে, দেখতে আসে, অনেকে আঙ্গুর খায় এবং কি চারা কিনেও নিয়ে যায়। আমি এখানে আসছি মূলত আমার এলাকার অনেকে এখান থেকে আঙ্গুর নিয়েছে, খেয়েছে, তারা গাছ লাগিয়েছে, তাদের ধরেছে। এই জন্য আমি মূল উৎস খোঁজার জন্য মূলত এখানে আসা। কৃষি অধিদপ্তর বলছে দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি কমানো সম্ভব হবে। তাই লাভজনক ফল চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এই আঙ্গুরের যে তার ক্ষেত, এই ক্ষেত পরিদর্শন করে স্থানীয় অনেকেই এবং আমাদের এই ফরিদপুর থেকে আশেপাশের অনেক জেলাতেও অনেকে আগ্রহী হয়ে তারা চারা সংগ্রহ করছে। আর কিছুটা যদি এখানে আরেকটু রিসার্চ করে যদি আমরা এই ফলের সাইজটাকে আরেকটু বড় করতে পারি, আমি এটা খুব ভালো একটা বাণিজ্যিক সম্ভাবনা দেখি। আমরা যদি আঙ্গুর চাষে একবার বাণিজ্যিকভাবে সফল হতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সাশ্রয় করতে পারি। ফজলে রাব্বির বাগানে নতুন ও পুরাতন মিলিয়ে বিভিন্ন জাতের 450টি আঙ্গুর গাছ রয়েছে। এখন ফরিদপুর। এখন জনপদের শিরোনামগুলো আরও একবার। 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা, শিক্ষার্থীরা গেলেও বেশিরভাগ বিদ্যালয়ে বন্ধ শ্রেণী কার্যক্রম। চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ, শিল্পের কাঁচামাল সংগ্রহে বাঁচবে ডলার, কমবে আমদানির খরচ সময়। কোরবানির ঈদ ঘিরে ঝাঁজ বাড়ছে মশলা জাতীয় পণ্যে, সপ্তাহ ব্যবধানে সবজি সহ স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দরে। 5 বছরে শেষ হয়নি টাঙ্গাইলের ঝিনাই ব্রিজের কাজ, 6 মাস ধরে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে 20 গ্রামের লাখো মানুষ। এ ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।